এই সংক্ষিপ্ত সারটি পিটার হলিন্সের লেখা দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি আত্মনিয়ন্ত্রণের কার্যপদ্ধতি, কিভাবে এমন একটি রুটিন তৈরি করা যায় যা ক্ষণস্থায়ী অনুপ্রেরণাকে ছাপিয়ে যায় এবং দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠে মানসিক শৃঙ্খলা আয়ত্ত করার মনস্তাত্ত্বিক কৌশলগুলো সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। একসময় একটি ছোট শহরে পারভেজ নামে একটি ছেলে বাস করত। পারভেজ ছিল একজন বড় স্বপ্নচারী। সে ফিট হতে চাইত, পড়াশোনায় সেরা হতে চাইত এবং একটি দুর্দান্ত কেরিয়ার গড়তে চাইত। তবে তার একটি বড় সমস্যা ছিল। সে প্রতিটি কাজ কেবল তখনই শুরু করত যখন তার ভেতর অনুপ্রেরণা বা মোটিভেশন কাজ করত। যখন তার মন চাইত সে জগিং করতে যেত, যখন হঠাৎ করে উৎসাহ আসত তখন সে পড়ত, আর যখন তার মেজাজ খারাপ থাকত তখন পুরো দিনটি মোবাইল ফোনেই নষ্ট হয়ে যেত। একদিন সকালে সে পার্কে দৌড়াতে গেল। এটি ছিল আবেগের একটি বিস্ফোরণ যা 4 দিন পর হঠাৎ তার মধ্যে জেগে উঠেছিল। সে দ্রুত দৌড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল, ব্যাস, এবার আমি বদলে গেছি, এখন থেকে আমি প্রতিদিন দৌড়াবো। কিন্তু আয়নার মতো পরিষ্কার সত্যিটি ছিল যে সে মনে মনে জানত এই অনুপ্রেরণা আগামীকালের মধ্যেই উবে যেতে পারে। আর ঠিক তাই ঘটল। ঠিক পরের দিন বাতাসে হালকা শীত ছিল। সে একটু বেশি সময় ঘুমালো এবং নিজেকে বলল, আজ থাক, কাল থেকে অবশ্যই শুরু করব। সেই কাল ছিল তার সবচেয়ে বড় শত্রু। সন্ধে বাড়ি ফেরার সময় সে লক্ষ্য করল যে হাসান নামে এক বয়স্ক ব্যক্তি প্রতিদিন একই সময় পার্কে হাঁটছেন। বৃষ্টি হোক, শীত হোক বা গরম, তিনি কখনোই হাঁটা বাদ দিতেন না। পারভেজের মনে একটি প্রশ্ন জাগল, ওনার তো এত শক্তিও নেই, তিনি কিভাবে প্রতিদিন হাঁটেন? তার অনুপ্রেরণা তো আমার চেয়েও কম হওয়ার কথা। কৌতূহলবশত সে তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, হাসান চাচা, আপনি কিভাবে প্রতিদিন হাঁটার ব্যবস্থা করেন? আমার তো মাত্র 2 দিন পরেই ইচ্ছে চলে যায়। হাসান হাসলেন এবং বললেন, বাবা, আমি শৃঙ্খলার মাধ্যমে হাঁটি, অনুপ্রেরণা দিয়ে নয়। অনুপ্রেরণা বা মোটিভেশন হলো অতিথির মতো, কখনো আসে কখনো চলে যায়, কিন্তু শৃঙ্খলা বা ডিসিপ্লিন হলো বাড়ির মালিক, এটি প্রতিদিন উপস্থিত থাকে। পারভেজ কথাটি মনে গেঁথে নিল, কিন্তু সে তখনও পুরোপুরি বুঝতে পারছিল না যে শৃঙ্খলা আসলে কিভাবে কাজ করে। পরদিন পারভেজ ঠিক করল যে সে হাসানের সাথে হাঁটবে। হাঁটা শুরু হলো। প্রথম 5 মিনিট ঠিক ছিল, কিন্তু 10 মিনিট পর তার মন বলতে শুরু করল, অনেক হয়েছে, এবার থামি। ঠিক তখনই হাসান বলে উঠলেন, দেখো, এটাই তোমার মন। মন আবহাওয়ার মতো বদলায়, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। যদি তুমি তোমার মনের কথায় চলো তাহলে তোমার দিনটাও আবহাওয়ার মতো হবে, কখনো ভালো কখনো খারাপ। কিন্তু যদি তুমি রুটিন বা নিয়ম মেনে চলো তাহলে তোমার জীবন স্থিতিশীল হয়ে উঠবে। এই কথা শুনে পারভেজ অনুভব করল যে সে সত্যিই আবহাওয়ার মতো, কখনো উত্তেজিত আবার কখনো অলস। সেই রাতে সে নিজের কাছে প্রতিজ্ঞা করল, কাল আমি মাত্র 10 মিনিট দৌড়াবো, আমার ইচ্ছে করুক বা না করুক। পরদিন সকালে অ্যালার্ম বাজল। তার মন বলল, আবার ঘুমিয়ে পড়, কাল থেকে শুরু করিস। কিন্তু তার হাসানের কথা মনে পড়ে গেল। মন হলো আবহাওয়া, রুটিন হলো পথ। সে উঠে পড়ল, জুতো পরে 10 মিনিট দৌড়ালো। মাত্র 10 মিনিট, তার বেশি নয়। প্রথম দিন তার মনে হলো সে একটি জয় অর্জন করেছে। দ্বিতীয় দিন আবার অ্যালার্ম বাজল। তার মন আবার বলল, দূর, আজ শরীরে ব্যথা। কিন্তু সে আবারও উঠল। তৃতীয় দিন এলো। তার মেজাজ খুব খারাপ ছিল, কলেজে ঝগড়া হয়েছিল, তবুও সে 10 মিনিট দৌড়ালো। ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করল যে তার শরীর এবং মন তার শৃঙ্খলার সামনে মাথা নত করতে শুরু করেছে। সে যে রুটিন তৈরি করছিল তা তার দ্বিধা এবং মেজাজের পরিবর্তনকে ভেদ করে এগিয়ে যাচ্ছিল। একদিন বৃষ্টি হচ্ছিল। অতীতে পারভেজ এমন আবহাওয়ায় লেপ ছেড়ে বের হতো না, বাইরে যাওয়া তো দূরের কথা। কিন্তু সেদিন সে ভাবল, আমি অনুপ্রেরণার কাছে প্রতিজ্ঞা করিনি, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি। সে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। সেখানে সে হাসানকে দেখতে পেল। হাসান হেসে জিজ্ঞাসা করলেন, আজও? পারভেজ উত্তর দিল, এখন এটি অভ্যেসে পরিণত হয়েছে। হাসান বললেন, এটাই তো আসল কথা বাবা, এটাই শৃঙ্খলা। যখন কোনো কিছু অভ্যেসে পরিণত হয় তখন তা মনের কথায় চলে না, তা নিজে নিজেই চলে। সামনে এগিয়ে পারভেজ এই রুটিনটি কেবল দৌড়ানোর মধ্যেই সীমাবদ্ধ রাখল না। সে পড়াশোনার জন্য 20 মিনিটের রুটিন, ফোন থেকে দূরে থাকার জন্য 15 মিনিটের নিয়ম এবং প্রয়োজনীয়
প্রয়োজনীয় ঘরের কাজের জন্য 5 মিনিটের একটি রুটিন তৈরি করল। ধীরে ধীরে তার জীবনে এক অনন্য স্থিতিশীলতা এলো। এখন পারভেজের দিন তার মেজাজ দ্বারা পরিচালিত হতো না, বরং একটি সিস্টেম দ্বারা পরিচালিত হতো। কখনো ইচ্ছে করত, কখনো করত না, কিন্তু কাজ সব পরিস্থিতিতেই হয়ে যেত। এটাই ছিল শৃঙ্খলার শক্তি। একদিন তার 2 বন্ধু তার সাথে দেখা করতে এলো। তাদের একজন, শাহাবাজ, বলল, তুমি এত নিয়মিত থাকো কি করে? আমি তো মাত্র 2 দিন পরেই ভেঙে পড়ি। অন্য বন্ধু আবু সালে বলল, আমাকেও বলো, হঠাৎ এমন পরিবর্তন কিভাবে এলো? পারভেজ হাসল এবং বলল, তোমরা দুজনেই এখনো অনুপ্রেরণার ওপর নির্ভর করে চলছ। অনুপ্রেরণাকে বাতাসের মধ্যে উড়ন্ত ঘুড়ি ধরার মতো মনে করো। কখনো হাতে আসে, কখনো ফসকে যায়, কিন্তু শৃঙ্খলা সেটা হলো ঘুড়ির সুতোর মতো। সুতো যদি শক্ত হয় তাহলে বাতাস যত তীব্রই হোক না কেন ঘুড়ি পড়ে না। তারপর সে তাদের সেই একই পদ্ধতিটি বলল যেটা সে নিজে গ্রহণ করেছিল। ছোট ছোট রুটিন তৈরি করো যা তোমাকে করতেই হবে, মন চাক বা না চাক। 10 মিনিট হাঁটা, 20 মিনিট পড়া, 5 মিনিট পরিষ্কার করা, 15 মিনিট মোবাইল দূরে রাখা। কাজটা ছোট হতে পারে, কিন্তু তা প্রতিদিন হতে হবে। এই পদ্ধতিতেই মনের আবহাওয়ার মতো স্বভাব ভাঙতে শুরু করে। 1 সপ্তাহ পর তার বন্ধুরাও কিছুটা পরিবর্তন অনুভব করতে শুরু করল। তারা বুঝতে পারল যে কাজ কেবল তখনই হয় যখন আমরা নিজেদের কাজের মালিক বানাই, আমাদের মেজাজের দাস নয়। ধীরে ধীরে পুরো দলটিই বদলাতে শুরু করল। পারভেজ বদলে গেছিল, তার বন্ধুরা বদলাচ্ছিল, আর এই সব কিছুর মূলে ছিল সেই একটি লাইন, অনুপ্রেরণার চেয়ে শৃঙ্খলা বেশি শক্তিশালী। কয়েক মাস পর যখন পারভেজ তার কলেজের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন এই শৃঙ্খলা আবার কাজে এলো। একদিন তার মেজাজ খুব খারাপ ছিল, মাথা ভারী লাগছিল, পড়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু সে নিজেকে বলল, আমি মাত্র 20 মিনিট পড়ব, মেজাজ যাই হোক না কেন। আর যখন সে 20 মিনিট পূর্ণ করতে বসল, তখন সেই 20 মিনিট 1 ঘন্টায় পরিণত হলো। সে বুঝতে পারল যে রুটিন এমন একটি জিনিস যা ছোট ছোট পদক্ষেপ থেকে বড় ফলাফল দেয়। মেজাজ তোমাকে ধাক্কা দেয়, কখনো সামনে, কখনো পিছনে, কিন্তু রুটিন তোমার হাত ধরে তোমার সাথে হাঁটে, ধীর কিন্তু স্থির। আর এই স্থিরভাবে হাঁটাই হলো সফলতার আসল চিহ্ন। একদিন যখন পারভেজ আবার পার্কে ছিল, সে হাসানের হাত ধরে বলল, আপনি ঠিক বলেছেন, মন হলো আবহাওয়া, রুটিন হলো পথ। আমি আগে আবহাওয়ার পিছনে ছুটতাম, এখন আমি শুধু পথের দিকে তাকাই। হাসান মৃদু হেসে বললেন, আর পথ সর্বদা গন্তব্যে নিয়ে যায়। সেদিন পারভেজ বুঝতে পারল কেন লেখক বলেন যে অনুপ্রেরণা একটি অনুভূতি, কিন্তু শৃঙ্খলা একটি দিশিষ্ঠা। অনুভূতি পরিবর্তন হয়, কিন্তু দিশিষ্ঠা হয় না। অনুভূতি নড়বড়ে হয়, কিন্তু রুটিন তোমাকে স্থির রাখে। আর যখন আপনি স্থির হন, তখন সফলতা নিজে থেকেই আপনার কাছে হেঁটে আসে। পারভেজের গল্পের সবচেয়ে বিশেষ বিষয় ছিল যে সে তার মেজাজকে দোষ দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং সিস্টেমকে বিশ্বাস করতে শিখেছিল। কাজটি ছোট হতে পারে, কিন্তু তা প্রতিদিন হতে হবে। এটাই শৃঙ্খলার আসল জয়। তখন থেকে প্রতিদিন সকালে যখন সে জুতো পরত, তার একই কথা মনে পড়ত, আজ আমার মেজাজ কাজ করবে না, আমার শৃঙ্খলা কাজ করবে। আর এই চিন্তাই তার পুরো জীবন বদলে দিল। পারভেজের জীবন বদলে গিয়েছিল, কিন্তু এই যাত্রা এখনও শেষ হয়নি। শৃঙ্খলা তাকে একটি পথ দেখিয়েছিল, কিন্তু এখন সে বুঝতে চাইল কেন এমন হয় যে মন কখনো রাজি থাকে এবং কখনো থাকে না, কেন ছোট কাজও কখনো কঠিন মনে হয়, কেন কোনো কারণ ছাড়াই ক্লান্তি অনুভূত হয়। এক সন্ধ্যায় যখন সে পার্কে জগিং থেকে ফিরছিল, সে দেখল হাসান একটি গাছের নিচে বসে বই পড়ছেন। পারভেজ তার কাছে গিয়ে বলল, হাসান চাচা, আমার কিছু জানার আছে। এই যে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না, এটা কি শুধু অভ্যাসের কারণে, নাকি মস্তিষ্কেও কিছু ঘটে? হাসান বইটি বন্ধ করলেন এবং বললেন, তুমি সঠিক সময়েই এসেছ। আমি এখন এই বিষয়টি নিয়েই পড়ছিলাম, মস্তিষ্ক কিভাবে কাজ করে, বিশেষ করে আত্মনিয়ন্ত্রণ কিভাবে গঠিত হয়। পারভেজ অবিলম্বে তার পাশে বসে পড়ল। সে বুঝতে চাইল মস্তিষ্কের ভেতরে আসলে কি আছে যা একদিন লোহার মতো শক্ত হয় আর পরদিন নরম মাটির মতো হয়ে যায়। হাসান বোঝাতে শুরু করলেন, দেখো বাবা, আমাদের মস্তিষ্কের একটি অংশ আছে যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশটি আমাদের সিদ্ধান্ত, মনোযোগ, নিয়ন্ত্রণ এবং যুক্তি পরিচালনা করে। এটি সেই অংশ যা বলে, পড়তে যাও, ফোন ধরো না, তোমাকে এখন জগিং করতে হবে, আজ সহজ পথটি বেছে নিও না।
কিন্তু সমস্যা হলো এই অংশটিও মানুষের মতো ক্লান্ত হয়ে পড়ে। পারভেজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, মস্তিষ্কও ক্লান্ত হয়? হাসান হেসে বললেন, হ্যাঁ বাবা, একদম। পেশি যেমন ক্লান্ত হয়, আত্মনিয়ন্ত্রণও তেমনি ক্লান্ত হয়। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সন্ধে হতে হতে মানুষ বেশি ভুল সিদ্ধান্ত নেয়। তারা কাজ ফেলে রাখে, ভাজা পোড়া খাবার খায়, মোবাইলে হারিয়ে যায়। এর কারণ হল সকালের আত্মনিয়ন্ত্রণ সন্ধে হতে হতে দুর্বল হয়ে পড়ে। এ কথা শুনে পারভেজের মাথায় সব কিছু মিলতে শুরু করল। তার মনে পড়ল যে প্রায়শই সে সকালে অত্যন্ত মনোযোগী থাকত, কিন্তু সন্ধে হতে হতে তার শক্তি উবে যেত। গল্পের মোড় এখন নতুন দিকে। 1 সপ্তাহ পর পারভেজের কলেজে একটি বড় প্রজেক্ট দেওয়া হলো। এই প্রজেক্টের কারণে তার সময়সূচি এলোমেলো হতে শুরু করল। সে সকালে তাড়াতাড়ি উঠতে পারছিল না, কাজের মাঝখানে বারবার সোশ্যাল মিডিয়া চেক করছিল, আর রাতে যখন পড়তে বসত তখন তার মস্তিষ্ক ক্লান্ত থাকত। তার মনে হলো তার স্থির শৃঙ্খলাও কিছুটা দুর্বল হতে শুরু করেছে। এক সন্ধ্যায় সে ভাবল, এই মস্তিষ্কের তত্ত্ব আসলে কতটা সত্য? আমি কি সত্যিই আত্মনিয়ন্ত্রণ হারাচ্ছি কারণ মস্তিষ্ক ক্লান্ত? সেই রাতেই সে হাসানের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাসান তার বাড়ির বাইরে গাছে জল দিচ্ছিলেন। পারভেজ বলল, হাসান চাচা, আমার আপনার সাহায্য দরকার। আমার কাজ আবার এলোমেলো হতে শুরু করেছে। মন বিক্ষিপ্ত হচ্ছে, মনোযোগ ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে মস্তিষ্ক আমাকে সমর্থন করছে না। হাসান তাকে ভেতরে ডাকলেন এবং চা বানাতে বানাতে বললেন, এটি সম্পূর্ণ স্বাভাবিক। যখন তুমি অনেক বেশি সিদ্ধান্ত নাও, কোথায় যাবে, কি পড়বে, কোন কাজটি আগে করবে, তখন তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স ক্লান্ত হয়ে পড়ে। আর যখন এটি ক্লান্ত হয় তখন বাজে অভ্যাসগুলো সহজেই জিতে যায়, যেমন ফোন হাতে নেওয়া, গড়িমসি করা, অলস হওয়া। চায়ের সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়ছিল এবং পারভেজ প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনছিল। হাসান বলতে থাকলেন, আত্মনিয়ন্ত্রণকে একটি পেশির মতো মনে করো। যদি তুমি প্রতিদিন এটি একটু একটু ব্যবহার করো তবে এটি শক্তিশালী হয়, কিন্তু যদি তুমি একদিনে এটি খুব বেশি ব্যবহার করো তবে এটি ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে। পারভেজের মনে প্রশ্ন জাগল, তাহলে এটি কিভাবে শক্তিশালী করা যায়? হাসান হাসলেন এবং বললেন, এটাই তো মজার অংশ। তুমি এর জন্য ছোট ছোট ব্যায়াম করতে পারো, ঠিক যেমন তুমি ওই 10 মিনিটের জগিং শুরু করেছিলে। একইভাবে আত্মনিয়ন্ত্রণের জন্য 5 মিনিটের অনুশীলন হতে পারে। পারভেজ উৎসাহিত হয়ে উঠল। হাসান কিছু সহজ বিষয় শেয়ার করলেন, যেমন যখন তোমার ফোন হাতে নিতে ইচ্ছে করবে তখন 2 মিনিটের জন্য থামো। যখন চকলেট খেতে ইচ্ছে করবে তখন 5 মিনিটের জন্য থামো। যখন কারো সাথে তর্ক করতে ইচ্ছে করবে তখন 5 মিনিটের জন্য থামো। যখন পড়াশোনা ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন আরও 5 মিনিট বসে থাকো। এই থামার ছোট মুহূর্তগুলো ছোট নয়, এগুলি তোমার প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে। পারভেজ সেদিন থেকেই এটি শুরু করল। গল্পটি এখন কিছুটা সামনে এগোচ্ছে। কলেজে প্রজেক্টের চাপ বাড়ছিল, সবাই চিন্তিত ছিল। একদিন তার বন্ধু শাহবাজ তার কাছে এসে বলল, আমি পড়তে বসার 10 মিনিটের মধ্যেই নেটফ্লিক্স খুলে ফেলি। আমি বুঝতে পারছি না কিভাবে এটি নিয়ন্ত্রণ করব। পারভেজের হাসানের কথা মনে পড়ল। সে বলল, একটা কাজ কর, যখন তোর নেটফ্লিক্স খুলতে ইচ্ছে করবে তখন আগে 2 মিনিটের জন্য থাম। 2 মিনিট ওটা খুলিস না, শুধু অপেক্ষা কর। যদি 2 মিনিট পরও তোর ইচ্ছে করে তবে খুলিস। শাহবাজ বলল, তাতে কি পার্থক্য হবে? পারভেজ হেসে বলল, অনেক পার্থক্য হবে। এই 2 মিনিট হলো তোর আত্মনিয়ন্ত্রণকে জিমে নিয়ে যাওয়ার মতো। শাহবাজ চেষ্টা করল এবং 2 মিনিট বসে থাকার ফলে বেশিরভাগ সময়ই তার ইচ্ছে উবে যেত। এটি দেখে অন্য বন্ধুরাও যোগ দিল। এখন পারভেজ এবং তার বন্ধুরা প্রতিদিন একসাথে ছোট ছোট আত্মনিয়ন্ত্রণের ব্যায়াম করত। এটি একটি নতুন খেলায় পরিণত হয়েছিল। কে বেশিক্ষণ ফোন দূরে রাখতে পারে। যদি কেউ চকলেট খেতে চেয়ে 5 মিনিটের জন্য থামত তবে সে 1 পয়েন্ট পেত। এই খেলাটি ধীরে ধীরে তাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিচ্ছিল। তারা জানত না যে এই মজার খেলাটি আসলে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে জিমে পাঠাচ্ছিল। ইতিমধ্যে প্রজেক্ট জমা দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসছিল। সবাই চাপের মধ্যে ছিল, কিন্তু পারভেজ অতটা ভেঙে পড়ছিল না। এক সন্ধ্যায় শাহবাজ তার কাছে এসে বলল, দোস্ত, তুই এত শান্ত থাকিস কিভাবে? পারভেজ বলল, আমি আগে খুব ভেঙে পড়তাম, কিন্তু এখন আমি বুঝেছি যে মস্তিষ্কও একটি পেশির মতো। যদি তুই এটিকে কাজ করতে বাধ্য করিস তবে এটি একটি অভ্যাস তৈরি করবে, কিন্তু যদি তুই হঠাৎ খুব ভারী ওজন তোলার চেষ্টা করিস তবে এটি ক্লান্ত হয়ে পড়বে। শাহবাজ জিজ্ঞাসা করল, তাহলে তোর মস্তিষ্ক শক্তিশালী হলো কিভাবে? পারভেজ উত্তর দিল, শুধুমাত্র ছোট ছোট ব্যায়াম, ছোট নিয়ন্ত্রণের মুহূর্ত দিয়ে, যেমন কিছুক্ষণ অপেক্ষা করা, ছোট বাধা দেওয়া, প্রতিবার অবিলম্বে
প্রতিক্রিয়া না দেখানো, এই বিষয়গুলো বোঝানোর সময় পারভেজের নিজেরও অনুভব হচ্ছিল যে সে সত্যিই কতটা বদলে গেছে। আগে সে সব কিছুতে অবিলম্বে প্রতিক্রিয়া দেখাত, মেজাজ নেই ছেড়ে দাও, কিন্তু এখন সে অপেক্ষা করতে পারে, সে নিজেকে স্থির করতে পারে, সে থামতে পারে। এই বিরতিই তার মস্তিষ্কের আসল শক্তিতে পরিণত হচ্ছিল। গল্প সামনে এগোয়। এক সন্ধ্যায় কলেজ থেকে ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। সবাই দৌড়াচ্ছিল, আর পারভেজ একটি দোকানের চালার নিচে দাঁড়ালো। সেখানে সে দেখল একটি ছোট্ট বাচ্চা তার বাবার কাছে চকলেট কেনার জন্য জেদ করছে। বাবা বললেন, না, আজ নয়। বাচ্চাটি সেখানেই মেঝেতে বসে পড়ল এবং জোরে কাঁদতে শুরু করল। এই দৃশ্য দেখে পারভেজ হাসল। তার নিজের পুরনো ভেতরের শিশুটির কথা মনে পড়ল, যে যা খুশি তাই করতে চাইত। যদি পড়তে ইচ্ছে না করত তবে পড়ত না, যদি দৌড়াতে ইচ্ছে না করত তবে দৌড়াত না, যদি ফোন হাতে নিতে ইচ্ছে করত তবে সাথে সাথেই নিয়ে নিত। কিন্তু এখন সে বুঝতে পেরেছে বড় হওয়া মানে আসলে কি। নিজের ভেতরের শিশুটিকে সামলানো, মনকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে না দেওয়া, মস্তিষ্ককে থামতে এবং ভাবতে দেওয়া। সেই রাতে বাড়ি পৌঁছে সে হাসানকে ফোন করে বলল, হাসান চাচা, এখন আমি বুঝতে পারছি আত্মনিয়ন্ত্রণ কেবল মনকে থামানো নয়, বরং মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া। প্রতিদিন ছোট ছোট উপায়ে একটু থামলে মস্তিষ্ক শক্তিশালী হয়। হাসান বললেন, হ্যাঁ বাবা, আর যখন মস্তিষ্ক শক্তিশালী হয় জীবন সহজ হয়ে যায়। কঠিন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সহজ মনে হতে শুরু করে। মন বিক্ষিপ্ত হলেও তুই পথ থেকে সরে যেও না। কয়েকদিনের মধ্যেই প্রজেক্ট শেষ হলো এবং দলটি ভালো নম্বর পেল। বন্ধুরা বলল, তুই না থাকলে আমরা এই কাজ করতে পারতাম না। পারভেজ বলল, এটা আমার জয় নয়, এটা মস্তিষ্কের জয়, আর আমি কেবল এটিকে শক্তিশালী করতে শিখেছি। এখন গল্পের সবচেয়ে বিশেষ অংশ। কয়েক মাস পর পারভেজের ছোট ভাই মুসা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেও একই ভুল করছিল। প্রতি 10 মিনিটে ফোন হাতে নেওয়া, বারবার ইনস্টাগ্রাম চেক করা, পড়াশোনা থেকে পালানো। এক রাতে মুসা হতাশ হয়ে বলল, ভাইয়া, আমার মস্তিষ্ক আমাকে সমর্থন করছে না। পারভেজ হেসে বলল, মস্তিষ্ক তোমাকে সমর্থন করছে না কারণ এটি প্রশিক্ষণ পায়নি। সে মুসাকে সেই একই সহজ কথাটি বলল যা হাসান তাকে বুঝিয়েছিলেন। যখন তোমার ফোন হাতে নিতে ইচ্ছে করবে 2 মিনিটের জন্য থামো। যখন পড়া ছেড়ে দিতে ইচ্ছে করবে আরও 5 মিনিট বসে থাকো। যখন বাইরে দৌড়তে ইচ্ছে করবে আগে একটি ছোট কাজ শেষ করো। মুসা এই পদ্ধতি গ্রহণ করতে শুরু করল এবং কয়েক সপ্তাহের মধ্যে তারও মনোযোগ বৃদ্ধি পেল। পারভেজ খুশি ছিল। সে কেবল নিজেকেই নয়, তার ভাই এবং বন্ধুদেরও বদলাতে দেখেছিল। গল্পটি এখন সেখানে ফিরে আসে যেখানে এটি শুরু হয়েছিল, হাসানের সাথে পার্কে। পারভেজ হাসানকে বলল, এখন আমি বুঝতে পারছি যে আত্মনিয়ন্ত্রণ কোনো জন্মগত গুণ নয়, এটি একটি শেখার দক্ষতা, এবং আপনি মস্তিষ্ককে যত বেশি প্রশিক্ষণ দেবেন এটি তত শক্তিশালী হবে। হাসান মৃদু হেসে বললেন, তুমি ঠিক বলেছ। মানুষ মনে করে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন। আসলে কঠিন অংশটি হল সেই প্রথম ছোট না বলা। একবার সেটি বলে ফেললে বাকি সবকিছু সহজ হয়ে যায়। পারভেজ বুঝতে পারল যে শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ একই যাত্রার দুটি স্টপেজ। প্রথম ধাপ ছোট অভ্যাস, দ্বিতীয় ধাপ মস্তিষ্ককে ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া, এবং তৃতীয় ধাপ সেই একই অভ্যাস, সেই একই নিয়ন্ত্রণ আপনার ব্যক্তিত্বে পরিণত হয়। এখন তার জীবন একটি শক্তিশালী রুটিনে চলছিল। কখনো মেজাজ তাকে সমর্থন করত, কখনো করত না, কিন্তু মস্তিষ্ক শক্তিশালী হয়ে উঠেছিল। এবং সে শিখেছিল যে যখন মস্তিষ্ক শক্তিশালী হয় তখন মানুষ তার নিজের সিদ্ধান্তের মালিক হয়, মেজাজের দাস নয়। গল্প এখানে শেষ হয় না। এটি কেবল সেই ব্যক্তির শুরু যে তার মস্তিষ্ককে বুঝে নিজের জীবন পরিবর্তন করতে শিখেছে। পারভেজের জীবন এখন নতুন এক দ্যুতিতে ভরেছিল। সে দেখেছিল ছোট ছোট আত্মনিয়ন্ত্রণের ব্যায়াম তার মস্তিষ্ককে কতটা শক্তিশালী করেছে। কিন্তু যাত্রা এখনও বাকি ছিল। আসল চ্যালেঞ্জটি সামনে আসতে চলেছিল, দীর্ঘসূত্রিতা বা গড়িমসি। গল্পের পরিবেশ বদলে যায়। কলেজ শেষ হওয়ার পর সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছিল এবং পুরো কলেজে শোরগোল পড়ে গেল। লাইব্রেরিতে ভিড়, হোস্টেলে উত্তেজনা এবং সব জায়গায় পড়াশোনা নিয়ে উদ্বেগ। পারভেজেরও একই অবস্থা ছিল, কিন্তু এখন তার কাছে অভিজ্ঞতা ছিল। একদিন সকালে সে লাইব্রেরিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় তার ছোট ভাই মুসা দৌড়ে এলো। ভাইয়া, আমার বোর্ড পরীক্ষার রুটিন এসে গেছে আর আমি খুব ভয় পাচ্ছি। আমি বই খুলতে পারছি না, বসলে 10 মিনিটও থাকতে পারছি না। পারভেজ তার দিকে তাকালো। মুসার চোখে সেই একই ভয় ছিল যা একসময় তার নিজের চোখে ছিল। সামনে বিশাল কাজ আর শুরুই করা যাচ্ছে না। পারভেজ মুসার কাঁধে হাত রাখল এবং বলল, আমিও ঠিক এমন ছিলাম, কিন্তু আমি একটি পদ্ধতি শিখেছি।
প্রথমে 5 মিনিট, শুধু 5 মিনিটের নিয়ম। মুসা অবাক হয়ে জিজ্ঞাসা করল, 5 মিনিটে কি কিছু হতে পারে? পারভেজ হেসে বলল, সব জাদু 5 মিনিটেই ঘটে। গল্পটি এখানে নতুন মোড় নেয়। পারভেজ মুসাকে কলেজের পেছনের ছোট হ্রদে নিয়ে গেল। জায়গাটি শান্ত ছিল, বাতাসে শীতের আমেজ ছিল এবং হ্রদের ওপর রোদ চিকচিক করছিল। পারভেজ বলল, দেখ মুসা, আমরা যে কাজই ফেলে রাখি তার আসল কারণ কাজের আকার নয়, বরং শুরু করার ভার। মুসা মনোযোগ দিয়ে শুনছিল। পারভেজ বলল, তোর মনে আছে যখন তুই প্রথম সাঁতার শিখেছিলি? তুই পানিতে নামতে ভয় পাচ্ছিলি, তুই ভেবেছিলি ডুবে যাবি, কিন্তু কি হয়েছিল? মুসা হেসে বলল, তুমি আমার হাত ধরেছিলে আর শুধু বলেছিলে, পানিতে শুধু একটা পা দে, বাকিটা আমি সামলে নেব। হ্যাঁ, পারভেজ বলল, আর তুই ঠিক তাই করেছিলি। তুই শুধু প্রথম পদক্ষেপ নিয়েছিলি, এরপর তুই নিজেই সাঁতার কাটতে শুরু করেছিলি। কাজও ঠিক তেমন। আমাদের পুরো কাজটা তুলতে হবে না, আমাদের শুধু 5 মিনিটের জন্য শুরু করতে হবে। গল্প সামনে এগোয়। সেদিন পারভেজ মুসাকে বাড়ি নিয়ে গেল এবং বলল, চল আজ তোর ভয় শেষ করি, বই খোল। আমি বলছি না 1 ঘন্টা বা 30 মিনিট পর, শুধু 5 মিনিট পর। মুসা বলল, যদি 5 মিনিট পর আমার ইচ্ছে না করে? পারভেজ বলল, তাহলে বন্ধ করে দিস, কোনো জোর নেই। মুসা বই খুলল, ঘড়ির দিকে তাকালো এবং পড়তে শুরু করল। শুরু করার প্রথম 30 সেকেন্ডে তার মন এদিক ওদিক করতে লাগল, কিন্তু সে নিজেকে বলল, মাত্র 5 মিনিটের ব্যাপার। 5 মিনিট শেষ হলো এবং সে থামল না। 15 মিনিট, তারপর 20 মিনিট। হঠাৎ মুসা দেখল 40 মিনিট পার হয়ে গেছে। সে নিজেই অবাক হয়ে গেল। বই বন্ধ করে সে বলল, ভাইয়া, এটা কি করে হলো? আমি তো ভাবছিলাম আমি 5 মিনিটও পড়তে পারবো না। পারভেজ হালকা হেসে বলল, কেবল শুরুটাই কঠিন ছিল, পড়া নয়। যখন তুই শুরু করিস, শরীর আর মন চলতে শুরু করে। একে বলে মোমেন্টাম বা গতিবেগ, আর এই গতিবেগই 5 মিনিট এনে দেয়। এখন গল্প আরও একটু এগোয়। কয়েকদিন পর কলেজে ফাইনাল প্রজেক্টের দ্বিতীয় অংশ শুরু হলো। একটি বিশাল মডেল তৈরি করতে হবে। পুরো দল চিন্তিত ছিল। কাজ এত বড় ছিল যে কেউ শুরু করার সাহসই পাচ্ছিল না। শাহবাজ বলল, দোস্ত, এই মডেল তো 2 মাসের কাজ মনে হচ্ছে, 2 সপ্তাহের নয়। আমরা কোথা থেকে শুরু করব? পারভেজ বোর্ডের সামনে শান্ত হয়ে দাঁড়িয়ে বলল, খুব সহজ। আমরা এখন এই প্রজেক্ট শুরু করব না, আমরা 5 মিনিটের প্রজেক্ট শুরু করব। বন্ধুরা ভাবল সে মজা করছে, কিন্তু সে সিরিয়াস ছিল। সে বলল, প্রথমে আমরা মাত্র 5 মিনিটের জন্য পার্টসগুলো বের করি, পরের 5 মিনিটে আমরা শুধু রং বাছাই করি, এরপর 5 মিনিটে বেস বা ভিত্তি তৈরি করি। শুধু ছোট ছোট পদক্ষেপ। সবাই অনিচ্ছাকৃতভাবে শুরু করল, কিন্তু 5 মিনিটের খেলাটি ছিল এমন, পার্টস বের করতেই তাদের সেগুলো জোড়া লাগাতে ইচ্ছে হলো, ভিত্তি রাখতেই রং বাছাই করতে ইচ্ছে হলো, রং তৈরি হতেই তারা রং করা শুরু করল। 5 মিনিটের কাজ 2 ঘন্টায় পরিণত হলো। গল্প এখান থেকে গভীর হয়। কয়েকদিন পর গল্পে একটি নতুন চরিত্র প্রবেশ করে, পারভেজের ছোটবেলার বন্ধু আবু সালে। সে ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মাসের পর মাস পড়াশোনা ফেলে রাখছিল। একদিন সে হঠাৎ পারভেজের সাথে দেখা করতে এসে বলল, আমি বুঝতে পারছি না, আমি পড়তে চাই কিন্তু শুরু করতে পারি না। বসলেই মনে হয় এখন না পড়ে, আমার কি করা উচিত? পারভেজ তাকে পার্কে নিয়ে গেল এবং একটি ছোট পাথরের দিকে ইঙ্গিত করল। সে বলল, এই পাথরটি এখান থেকে ওখানে সরানো ভারী নয়, ঠিক? আবু সালে বলল, না, ওটা তো 1 সেকেন্ডেই হয়ে যাবে। পারভেজ বলল, কিন্তু আমি যদি বলি এই পুরো পার্কের মাটি সরাতে, তুই তো ওখানেই বসে পড়বি, তাই না? আবু সালে নাড়া নেড়ে বলল, হ্যাঁ, সেটা অসম্ভব মনে হচ্ছে। পারভেজ পাথরটি তুলে বলল, কাজও ঠিক তেমন। একটি ছোট পদক্ষেপ সহজ, পুরো কাজ অসম্ভব। আবু সালেহ চুপ ছিল, সে ভাবছিল। পারভেজ বলল, শুধু এতটুকু কর, প্রতিদিন মাত্র 5 মিনিট পর, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পৃষ্ঠা থেকে, যা তোর ইচ্ছে করে। যদি 5 মিনিট পর ইচ্ছে না করে, বন্ধ করে দিস, কিন্তু শুরুটা প্রতিদিন হবে, আর সেই 5 মিনিটই তোকে সামনে টেনে নিয়ে যাবে। আবু সালেহ ঠিক তাই করল। প্রথম দিন সে 5 মিনিট পড়ল, দ্বিতীয় দিন 8 মিনিট, তৃতীয় দিন 12 মিনিট। 1 সপ্তাহ পর সে না উঠে 1 ঘন্টা পড়তে শুরু করল। পারভেজ খুশি ছিল এটা দেখে যে 5 মিনিটের জাদু কেবল তার ভাইয়ের ওপর নয়, তার বন্ধুর ওপরও কাজ করছে। এখন গল্পটি অন্য এক নতুন মোড় নেয়। একটি চ্যালেঞ্জ। কলেজ একটি বড় জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছিল। এতে একটি সম্পূর্ণ গবেষণা প্রতিবেদন এবং মডেল উপস্থাপন করতে হবে। প্রতিটি দল ভয় পাচ্ছিল, প্রতিটি দল ভাবছিল যে এটি কঠিন। পারভেজের দলও কিছুটা ভীত ছিল। শাহবাজ বলল, আমাদের এত লিখতে হবে, এত কিছু বানাতে হবে, জানি না কোথা থেকে শুরু করব। পারভেজ দীর্ঘশ্বাস নিয়ে বলল, যেখান থেকে প্রতিটি বড় কাজ শুরু হয়, 5 মিনিট থেকে। সে তার বন্ধুদের টেবিলে বসালো এবং বলল, প্রথম 5 মিনিটে আমরা শুধু টাইটেল বা শিরোনাম লিখব, তারপর পরের 5 মিনিটে আমরা শুধু ইন্ট্রো বা ভূমিকা লিখব, তারপর 5 মিনিট শুধু ডায়াগ্রাম তৈরি করব,
আর এটি দেখে 5 মিনিটের ছোট ছোট পদক্ষেপ 20 পৃষ্ঠার একটি রিপোর্ট প্রস্তুত করে ফেলল। দলটি অবাক হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে এত বড় কাজ কেবল কয়েকটা 5 মিনিটের মাধ্যমে শেষ করা যেতে পারে। এখন গল্প একটি আবেগপূর্ণ মোড় নেয়। এক রাতে মুসা তার ঘরে বসেছিল। সে মন খারাপ করেছিল। প্র্যাকটিস টেস্টে সে কম নম্বর পেয়েছিল। সে হতাশ হয়ে বলল, ভাইয়া, আমি 5 মিনিটের পদ্ধতি গ্রহণ করেছিলাম, তবু আমি দুর্বল হয়ে পড়েছি। পারভেজ ঘরে ঢুকল, তার হাত ধরল এবং বলল, মুসা, 5 মিনিট মানে এই নয় যে তুই 5 মিনিটে নিখুঁত হয়ে যাবি। এর মানে হলো তুই প্রতিদিন শুরু করবি, আর প্রতিটি শুরু তোকে তোর লক্ষ্যের একটু কাছাকাছি নিয়ে যাবে। মুসার চোখে জল ছিল। পারভেজ বলল, আমরা প্রায়ই ভাবি যে আমাদের 2 ঘন্টা দরকার, সঠিক সময় দরকার, সঠিক মেজাজ দরকার, কিন্তু আসলে আমাদের কেবল 5 মিনিটের সাহস দরকার, শুধু শুরু করার জন্য। মুসা মাথা তুলল এবং বলল, তার মানে আমি যদি প্রতিদিন পড়ে যাই তবু আমি 5 মিনিট দিয়ে শুরু করতে পারি? পারভেজ হাসল। হ্যাঁ, প্রতিদিন 5 মিনিট হলো তোর রিস্টার্ট বাটন। এখন গল্পের শেষ বড় মোড়। প্রতিযোগিতার দিন উপস্থিত। দলটি কঠোর পরিশ্রম করেছিল। যখন তারা তাদের মডেল উপস্থাপন করল, সবাই স্তব্ধ হয়ে গেল। বিচারকরাও মুগ্ধ হলেন এবং সন্ধে নাগাদ ফলাফল এলো। পারভেজের দল প্রথম স্থান অধিকার করল। বন্ধুরা উল্লাস করল এবং বলল, এই জয় 5 মিনিটের জয়। পারভেজ হাসল এবং বলল, না, এই জয় সেই ডজন ডজন শুরু যা আমরা প্রতিদিন করেছি। বাড়ি পৌঁছতেই মুসা দৌড়ে এলো। সে পারভেজকে জড়িয়ে ধরল এবং বলল, ভাইয়া, আমি প্রতিদিন 5 মিনিটের শুরুটা করেছিলাম, আর আজ টেস্টে আমার নম্বর পুরো ক্লাসে সেরা। পারভেজ গর্বিত বোধ করল। এটি কেবল পড়াশোনা বা প্রজেক্টের জয় ছিল না, এটি ছিল ছোট শুরু করার চিন্তার জয়। এটি ছিল সেই বিশ্বাসের জয় যে পথ প্রথম পদক্ষেপ দিয়েই তৈরি হয়। কয়েকদিন পর হাসান পারভেজের সাথে দেখা করতে এলেন। পারভেজ পুরো গল্প বলল, ভাই, বন্ধু, প্রজেক্ট, প্রতিযোগিতা, সবকিছু। হাসান হাসলেন এবং বললেন, তাহলে এখন তুমি আসল জিনিসটা বুঝেছ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কোনো কাজ শুরু করা, কিন্তু যদি শুরুটা 5 মিনিটের হয় তবে কঠিন কাজও সহজ মনে হতে শুরু করে। পারভেজ হ্রদের দিকে তাকালো। সূর্য ডুবছিল, বাতাস শান্তভাবে বইছিল। সে মনে মনে ভাবল, জীবন হয়তো একটি বড় বইয়ের মতো। আমরা এটি দেখে ভয় পাই কারণ আমরা পুরো বইটা দেখি, কিন্তু যদি আমরা কেবল প্রথম পৃষ্ঠা, প্রথম অনুচ্ছেদ, প্রথম 5 মিনিট দিয়ে শুরু করি তবে কিছুই অসম্ভব থাকে না। গল্পটি এই উপলব্ধির সাথে শেষ হয় যে কখনো কখনো জীবন বদলানোর জন্য বড় পদক্ষেপের প্রয়োজন হয় না, শুধু 5 মিনিটের একটি শুরুর প্রয়োজন হয়। আজ পারভেজ যেখানেই যায় সেই মন্ত্রটি বলে, প্রথম 5 মিনিট করো, বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। পারভেজ পরবর্তী কয়েক মাসে অনেক বদলে গিয়েছিল। তার জীবন আগের মতো বিক্ষিপ্ত ছিল না, কিন্তু তবুও অনেক সময় এমন হতো যে আবেগ হঠাৎ তাকে নিচে নামিয়ে আনত। কখনো অস্থিরতা, কখনো অলসতা, কখনো অজানা বিরক্তি। সে অনুভব করতে শুরু করল যে শৃঙ্খলা কেবল অভ্যাস পরিচালনার নাম নয়, নিজের মধ্যে জেগে ওঠা আবেগগুলো সামলানো এক ভিন্ন ধরনের শৃঙ্খলা। এখান থেকে তার গল্পের একটি নতুন অধ্যায় শুরু হলো। একদিন কলেজের পর যখন সে লাইব্রেরি থেকে বেরোচ্ছিল, হঠাৎ মেঘ জমে গেল। বাতাসে অদ্ভুত ঠান্ডা এবং আকাশে গুড়গুড় শব্দ। পারভেজ দ্রুত হস্টেলের দিকে এগোচ্ছিল যখন সে একটি মেসেজ পেল, মিড টার্ম প্রেজেন্টেশন 1 সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সে থমকে দাঁড়ালো, পেটে হালকা মোচড় দিল। প্রেজেন্টেশন সবসময়ই তার দুর্বলতা ছিল। ভিড়ের সামনে কথা বলার আগে তার গলা শুকিয়ে যেত এবং কপালে ঘাম দেখা যেত। তার মনে তাৎক্ষণিকভাবে কেবল একটি চিন্তাই এলো, আমি এটি করতে পারবো না। কেন তারা এটি হঠাৎ পরিবর্তন করলো? আবেগগুলো হঠাৎ তার উপর ভারী হয়ে চেপে বসল, আর আবহাওয়ার গর্জনও তাদের ভার বাড়িয়ে দিচ্ছিল। সে তার কাঁধের ব্যাগটি শক্ত করে ধরল এবং রাগে একটি পাথরে লাথি মারল। সে মনে মনে বিড়বিড় করল, কেন সবকিছু শুধু আমার সাথেই হয়? ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ডাকল। এত রাগ কিসের ক্যাপ্টেন? পারভেজ পেছনে ফিরে দেখল তার জুনিয়র আবু সালেহে, যে সবসময় প্রফুল্ল ছিল। পারভেজ মনে মনে বলল, এর কি কোনো টেনশন নেই? আবু সালেহে আবার জিজ্ঞাসা করল, তুমি চিন্তিত কেন? পারভেজ বিরক্তির সাথে বলল, ওরা প্রেজেন্টেশন 1 সপ্তাহ এগিয়ে আনেছে, আমি একদম তৈরি নই, আমার এসবের এখন কোনো মেজাজ নেই। আবু সালেহে হাসল, তাহলে তুমি কি মেজাজের জন্য অপেক্ষা করবে? প্রেজেন্টেশন তো ঠিক তোমার সামনে দাঁড়িয়ে। পারভেজ বিরক্তির সাথে বলল, কিন্তু আমার যদি মনই না থাকে তবে আমি কিভাবে প্রস্তুতি নেব? আবু সালেহের হাসি আরও গভীর হলো, তুমি কখনো ইমোশনাল ডিসিপ্লিন বা মানসিক শৃঙ্খলার কথা শুনেছ? পারভেজ চোখ উল্টে বলল, আমাকে নতুন কোনো ধারণা দিও না ভাই, আমার মাথায় এমনিতে খারাপ হয়ে আছে। আবু সালেহ
সালেহ তার ব্যাগ নিচে রাখল। বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল এবং সে মৃদুস্বরে বলল, দেখো, আবেগ হলো অস্থায়ী। মেজাজ, ভয়, অলসতা, রাগ সব ঢেউয়ের মতো আসে এবং যায়, কিন্তু প্রতিশ্রুতি বা কমিটমেন্ট, সেটা তুমি শেষ না করা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। পারভেজ কিছু বলল না, কিন্তু সে শুনছিল। আবু সালেহ বলতে থাকলো, যখন তুমি তোমার অনুভূতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে শুরু করো, তখনই জীবনে বিশৃঙ্খলা ঘটে। আর যখন তুমি অনুভূতিকে স্বীকার করো কিন্তু প্রতিশ্রুতির সাথে সিদ্ধান্ত নাও, তখনই আসল নিয়ন্ত্রণ আসে। একে বলে ইমোশন ম্যানেজমেন্ট, আর এটিও এক ধরনের শৃঙ্খলা। পারভেজ চুপ হয়ে গেল। সে এই দৃষ্টিকোণ থেকে কখনো ভাবেনি। বৃষ্টি ভারী হয়ে আসছিল। দুজনেই একটি গাছের নিচে দাঁড়ালো। বাতাস প্রবল ছিল, কিন্তু কথাবার্তা গভীর হচ্ছিল। আবু সালেহ বলল, তোমার মনে আছে তুমি কয়েক মাস আগে দৌড়ানোর অনুশীলন শুরু করেছিলে? পারভেজ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিন্তু অনেক দিন বাদ গিয়েছিল। বৃষ্টি, শীত, মেজাজ নেই। আবু সালেহ হাসল এবং বলল, এটাই তো পয়েন্ট। তুমি কেবল সেই দিনগুলোতে দৌড়েছিলে যখন তোমার ইচ্ছে করেছিল। কিন্তু কোনো অ্যাথলিট, কোনো সুশৃঙ্খল ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করে না। তারা মেজাজের জন্য অপেক্ষা করে না, তারা করে কারণ তারা একটি প্রতিশ্রুতি দিয়েছে। পারভেজের মুখে হালকা উপলব্ধির ছাপ পড়ল। তার সেই দিনের কথা মনে পড়ল যখন সে 5 মিনিটের হাঁটা দিয়ে শুরু করেছিল এবং পরে 30 মিনিট দৌড়তে শুরু করেছিল। সেই সময়ও তার মেজাজ তাকে থামাচ্ছিল, কিন্তু সে তা পাশ কাটিয়ে গিয়েছিল। আর উন্নতি তখনই হয়েছিল যখন সে তা পাশ কাটিয়েছিল। বৃষ্টি এখন আরও ভারী হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাস পারভেজের মুখে লাগছিল, আর সে কিছু বুঝতে শুরু করেছিল। সে বলল, তাহলে তুমি বলতে চাইছো যে আমার ইচ্ছে করুক বা না করুক, আমার প্রেজেন্টেশনের জন্য অনুশীলন করা উচিত? আবু সালে বলল, একদম। অনুভূতি ওঠানামা করে, প্রতিশ্রুতি স্থির থাকে। তুমি তোমার আবেগ থামাতে পারবে না, কিন্তু তুমি সেগুলো নিয়ন্ত্রণ করতে শিখতে পারো। যেমন ট্রাফিক থামানো কঠিন, কিন্তু সিগন্যাল দিয়ে প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। অনুভূতিও ট্রাফিক, তাদের প্রবাহিত হতে দাও, কিন্তু স্টিয়ারিং নিজের হাতে রাখো। এই কথা শুনে পারভেজ হাসল। এই তুলনাটি ভালো ছিল। আবু সালে মাথা নেড়ে বলল, আরেকটা কথা, ইমোশন ম্যানেজমেন্ট মানে এই নয় যে তুমি তোমার অনুভূতি উপেক্ষা করবে। এর মানে হলো সেগুলোকে একটি অস্থায়ী ঢেউ হিসেবে দেখা এবং প্রতিশ্রুতি অনুযায়ী নিজের দিক বেছে নেওয়া। তুমি ভয় পেতে পারো, কিন্তু তুমি কথাও বলতে পারো। তুমি নার্ভাস হতে পারো, কিন্তু তুমি অনুশীলনও করতে পারো। তোমার মন খারাপ থাকতে পারে, কিন্তু তুমি ছোট ছোট পদক্ষেপ দিয়ে কাজ শুরু করতে পারো। এটি একজন সাধারণ এবং একজন সুশৃঙ্খল ব্যক্তির মধ্যে পার্থক্য তৈরি করে। পারভেজ অনুভব করল যেন তার মস্তিষ্কে একটি আলো জ্বলে উঠল। সে ধীরে ধীরে বলল, মানে আমার ভয় পাওয়ার অনুমতি আছে, কিন্তু ভয়কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া যাবে না। আবু সালে গর্বের সাথে বলল, এটাই আসল নিয়ম, আর যদি তুমি এটি শেখো তবে জীবনে কিছুই অসম্ভব নয়। বৃষ্টি একটু কমল, বাতাস হালকা হলো। দুজনেই হোস্টেলের দিকে হাঁটতে শুরু করল। হোস্টেলে পৌঁছে পারভেজ ঘরের দরজা বন্ধ করল, গভীর শ্বাস নিল এবং ল্যাপটপ খুলল। তার মন তখনও একটু ভীত ছিল, কিন্তু আজ সে সেই ভয়কে নিজের চেয়ে বড় হতে দিচ্ছিল না। সে নিজেকে বলল, আবেগ আসবে, কিন্তু প্রতিশ্রুতি এখানেই থাকবে। সে প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করতে বসল। 5 মিনিটও পার হয়নি যখন সে কাজে এতটাই মগ্ন হয়ে গেল যে সময়ের হুঁশ হারিয়ে ফেলল। 40 মিনিট পর সে বুঝতে পারল যে তার ভয় আর অতটা বড় মনে হচ্ছে না। আসলে তার ভয় একই ছিল, কিন্তু তার সাথে দাঁড়ানো প্রতিশ্রুতি আজ আরও শক্তিশালী ছিল। পরের দিন থেকে সে নিজের জন্য একটি ছোট নিয়ম তৈরি করল। যদি আবেগ আসে তা স্বীকার করো, কিন্তু প্রতিশ্রুতির সাথে পদক্ষেপ নাও। অনেকবার এমন হয়েছে যে তার অনুশীলন করতে ইচ্ছে করেনি। অনেকবার উদ্বেগ ফিরে এসেছে। অনেকবার তার মনে হয়েছে প্রেজেন্টেশন দুর্বল, কিন্তু প্রতিবার সে নিজেকে মনে করিয়ে দিয়েছে অনুভূতি ওঠানামা করে, কাজ থেকে যায়। ধীরে ধীরে তার নার্ভাসনেস কমতে শুরু করল। স্লাইডগুলো আরও ভালো হলো। কথা বলার ক্ষেত্রে স্পষ্টতা আসতে শুরু করল। আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। আর সবচেয়ে বড় কথা, সে অনুভব করল তার আবেগ দুর্বল হচ্ছে এবং তার প্রতিশ্রুতি শক্তিশালী হচ্ছে। প্রেজেন্টেশনের দিন উপস্থিত। পারভেজের হাতে হালকা ঘাম ছিল, গলা শুকিয়ে আসছিল, হৃদস্পন্দন দ্রুত ছিল। কিন্তু আজ একটি পার্থক্য ছিল। আজ এই অনুভূতিগুলো তাকে থামাচ্ছিল না। আজ সে জানত যে এটি অস্থায়ী। আজ স্টিয়ারিং তার প্রতিশ্রুতির হাতে ছিল,
আবেগের নয়। যখন তার নাম ডাকা হলো, সে গভীর শ্বাস নিল, হাসল এবং মঞ্চে উঠল। প্রথম 5 সেকেন্ড কঠিন ছিল, কিন্তু তারপর শব্দগুলো প্রবাহিত হতে শুরু করল। অঙ্গভঙ্গি স্বাভাবিকভাবে আসতে শুরু করল, চোখের সাথে যোগাযোগ তৈরি হলো এবং প্রেজেন্টেশন শেষ হওয়া পর্যন্ত ক্লাস মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। যখন হাততালি পড়ল, পারভেজ অনুভব করল যে সে জিতেছে। কেবল প্রেজেন্টেশন নয়, বরং তার আবেগের সেই অস্থায়ী ঢেউয়ের ওপরও, যা একসময় তাকে পেছনে টেনে ধরত। ক্লাসের পর বাইরে এসে সে আকাশের দিকে তাকালো। আজ কোনো মেঘ ছিল না, কিন্তু তার মনে হলো যেন তার ভেতরের আকাশ পরিষ্কার হয়ে গেছে। সেই সময় আবু সালে এসে হেসে বলল, ক্যাপ্টেন, আজ স্টিয়ারিং কার হাতে ছিল? পারভেজ হেসে বলল, কমিটমেন্ট বা প্রতিশ্রুতি। ইমোশন বা আবেগ তো পেছনের সিটে বসেছিল। দুজনেই হাসল। সেই রাতে পারভেজ তার ঘরে বসে জার্নালে লিখছিল, আজ আমি শিখলাম যে অনুভূতি আমাকে সংজ্ঞায়িত করে না, আমি আমার কাজের দ্বারা সংজ্ঞায়িত। আমি ভয় পেতে পারি, কিন্তু আমি ভয়কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেব না। আমার ভেতরের যে কোনো অস্থায়ী অবস্থা আমার স্থায়ী লক্ষ্যের চেয়ে বড় নয়। ইমোশন ম্যানেজমেন্টও এক ধরনের শৃঙ্খলা, এবং আজ আমি সত্যিই এটি বুঝেছি। সে কলম বন্ধ করল, আলো নিভিয়ে ঘুমোতে গেল। আজ তার মন শান্ত ছিল। আজ সে নিজের সাথে একটু বেশি সংযুক্ত ছিল। আজ সে তার গতকালের চেয়ে ভালো ছিল, এবং সে জানত যে তার বৃদ্ধির গল্প এখানেই শেষ হয়নি। পারভেজ অনুভব করল যে তার রুটিন, তার মস্তিষ্ক এবং তার আবেগ আয়ত্ত করে সে সফলতার আসল চাবিকাঠি পেয়েছে। এই গল্পটি বোঝায় যে শৃঙ্খলা একটি সিস্টেম, কোনো অনুভূতি নয়। 5 মিনিটের নিয়ম এবং ইমোশনাল ম্যানেজমেন্টের মতো সরঞ্জাম ব্যবহার করে যে কেউ তার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে পারে, যাতে গরিমা বা দীর্ঘসূত্রিতা কাটিয়ে ওঠা যায় এবং অনুপ্রেরণা ছাড়াই স্থিতিশীলতা অর্জন করা যায়। এটিই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।